সবাইকে আবার স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। আমি টেক্সাস থেকে অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। বৃহস্পতিবারের সকাল এখন 7টা। 5 দিনের একটা আনইউজুয়াল ছুটির পরে বাচ্চারা কিন্তু আবার স্কুলে যাওয়া শুরু করেছে। রিনির লাঞ্চ বক্সটা প্যাক করতে হবে, রনরটা অলরেডি করে ফেলেছি। আজ রিনিকে দিলাম ফ্রাইড ইডলি, তার সঙ্গে অ্যাপেলের কয়েকটা টুকরো, আর তার সঙ্গে রনর লাঞ্চ বক্স থেকে একটু পাস্তা বেঁচেছিল, সেটাও ওকে দিয়ে দিলাম। আর এর সঙ্গে তো ধরুন একটু জুস আর স্ন্যাক্স, সেটা তো দিতেই হয় আলাদা করে। এদিকে গত কয়েকদিন ধরে এই ট্র্যাশ কালেক্ট করার লোকেদের কাজ একটু বেড়ে গেছে। এখন এত জিনিসপত্র নষ্ট হয়েছে, কোনোটা বা বাগানের ঝরে পড়ে যাওয়া গাছপালার ডাল, আবার কোনোটাতে বা রয়েছে ফ্রিজের যত রকমের খাবার সবজি সব ছিল, সব নষ্ট হয়ে গেছে। সবই কিন্তু এখন ট্র্যাশ করে দিতে হচ্ছে। অনেক দিন ধরে রান্নাঘরের একটা বড় সড়ো কাজ পেন্ডিং রয়েছে। মশলাপাতি সব শেষের দিকে, কৌটোগুলোকে আবার রিফিল করতে হবে। তাই ভাবলাম আজকে একটু কথা বলতে বলতে এই কাজটা সেরে নিই। জানেন তো, যখন প্রথম ইউএসএ এসেছিলাম 99% অন্য সবার মতোই আমার ধারণা ছিল কিন্তু যে জানি না বাবা ওখানে গিয়ে কি কোনো দেশি সবজি বা দেশি মশলা পাবো। এখনও আপছে মনে আছে, জানেন প্রথমবার যখন এখানে এলাম তখন কোনো খাবার জিনিসই ভয়ে লাগে যে নিয়ে নিই, কারণ জানতাম না আদৌ কোনটা লিগাল কোনটা ইলিগাল। এখনও মনে আছে যে ইউএসএতে পা দেওয়ার প্রথম দিনেই যখন গেস্ট হাউসে উঠেছিলাম, সেই সন্ধ্যাতেই তুহিনের এক কলিগ, জানেন তো অফিস কলিগ, সে এসে গাড়িতে করে আমাদেরকে প্রথম কস্টকো নিয়ে গিয়েছিল। আর আমার আর রিনির তো জেটল্যাগ তখন একদম চরম পর্যায়ে। নিউ জার্সির সেই কনকনে ঠান্ডায় গাড়িতে বসিয়ে বসেই কিন্তু আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর তুহিন শুধুমাত্র গিয়ে ওই একটা চাল, একটা আটা, দুধ, ব্রেডের একটা করে প্যাকেট শুধুমাত্র তুলে এনেছিল। কোনো মশলাপাতি কিন্তু ছিল না। তো প্রথম দুদিন গেস্ট হাউসের কাছাকাছি একটা চাইনিজ রেস্টুরেন্ট, এখনও জানেন তো নামটাও মনে আছে আমার স্পষ্ট, ব্যাম্বু গার্ডেন। তো সেখান থেকেই মোটামুটি খাবার অর্ডার দিয়ে নিয়ে আসছিল। একদম প্রথম দিনই এনেছিল চিলি ফিশ আর তার সঙ্গে ফ্রাইড রাইস। বিশ্বাস করুন, খাবারটা খেয়ে ঠিক ভেতর থেকে এমন একটা অনীহা তৈরি হলো, তারপরে 7 দিন আর কিছুই খেতে পারিনি। আসলে এতদিন তো ধরুন চাইনিজ আমরা খেয়েছিলাম, কিন্তু সেটা তো ছিল ধরুন ইন্দো চাইনিজ। পিওর চাইনিজ খাবারের স্বাদ যে কতটা বাজে হতে পারে সেটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। তুহিনকে বললাম, বাবা আমাকে একটু নুন হলুদ তেলের অন্তত ব্যবস্থা করে দে, বাড়িতে সেদ্ধ ভাত ডিম ভাজা করেই অন্তত খাই। এবার ডিসেম্বরের নিউ জার্সির সেই ঠান্ডা, সেখানে প্রায় 3.5 বছরের তখন রিনি, তাকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রথম দিনে আমরা চলে গেলাম প্রায় 1.5 মাইল দূরের একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। দূরত্বটা কিন্তু খুবই কম, কিন্তু ওই ঠান্ডার মধ্যে হাঁটতে দম একদম বেরিয়ে যাচ্ছিল। প্রথম তো বেশি আমরা গ্রসারি কিনতামও না, কারণ ওই ভারী ভারী ব্যাগগুলোকে বয়েও তো আনতে হবে, আর তখন তো নিজেদের কোনো গাড়িও ছিল না। তো এইভাবেই শুরু হলো। এরপরে গাড়ি এলো, গেস্ট হাউস ছেড়ে ভাড়া বাড়িতে উঠলাম। গোটা একটা দেশি চত্বরও খুঁজে পেলাম, জানেন, যেখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবজির দোকান, মশলাপাতির দোকান, মাছ মাংস কোনোটারই আর অভাব ছিল না। তারপর থেকে না এখনও পর্যন্ত কিন্তু যে যে জায়গায় থেকেছি আর কখনো কিন্তু ইন্ডিয়ান মশলাপাতির অভাব কোনো দিনও বোধ করিনি। কিন্তু এই যে এত ইন্ডিয়ান মশলাপাতি পাওয়া যায়, সেগুলো কি সবই ইন্ডিয়া থেকে আসে? পরে যখনই কিন্তু মন চেয়েছে একটু প্যাকেটগুলোকে উল্টে পাল্টে দেখেছি যে কোনোটা হয়তো প্রোডাক্ট অফ ইন্ডিয়া, যেগুলো এদেশে ইম্পোর্ট করে আনা হয়েছে, আবার কোনোটা বা প্রোডাক্ট অফ পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ক্যানাডাতেও কিন্তু ইন্ডিয়ান মশলাপাতির প্রোডাকশন হয়। এখানে ইন্ডিয়ার ফেমাস নেম ব্র্যান্ড যেমন ধরুন ব্রিটানিয়া, আশীর্বাদ, হালদিরাম, এভারেস্ট, ম্যাগি, দেশি ন্যাচারাল, শ্রীজি, বালাজি, পার্লে, দীপ, এমটিআর, আমুল, তারপরে ধরুন এমডিএইচ, গিটস, ভাডিলাল সবই পাওয়া যায়। তার সাথে কিন্তু আবার স্বাদ, লক্ষ্মী, রানী, এদের মতন কিছু লোকাল ব্র্যান্ডের মশলাও কিন্তু সব ইন্ডিয়ান স্টোরেই আপনি পাবেন। গোটা ইউএসএতে কিন্তু 750-রও বেশি ইন্ডিয়ান স্টোর রয়েছে। তবে একটা কথা ঠিকই, এখানে যতই দেশি মশলা পাওয়া যাক না কেন, এদের টেস্ট কিন্তু দেশের মতন একেবারেই নয়। ইম্পোর্ট হয়ে আসার পর ধরুন 3-4 মাস তো প্যাকেটবন্দি হয়ে থেকে যায় সেগুলো, তাই অলরেডি মশলার যে টেস্ট সেটা কিন্তু 20-30% এমনিতেই কমে যায়। তারপরে ধরুন আমরা আবার বাড়িতে এনে কিছুদিন সেগুলোকে রেখে দিই, যদি না সেগুলোকে ইমিডিয়েট ইউজ করতে হয়।
এছাড়াও অনেকে বলে যে ইউএসএতে এক্সপোর্ট করা হবে জেনেই নাকি এই স্পাইসগুলোকে একটু ব্লান্ড রাখা হয়, কারণ আমেরিকানরা আবার ঝাল খেতে পারে না। এই তো গেল মশলাপাতির খবর। এবার বলি এখানকার রেস্টুরেন্টগুলোর কথা। এখানে এক একটা রেস্টুরেন্টের খাবার জানেন তো এক এক রকম। মানে ধরুন একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, যে আপনি সেই বিরিয়ানিই খাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা দোকানের বিরিয়ানির স্বাদ কিন্তু আলাদা আলাদা। কোনো দোকানে একটু সাউথ ইন্ডিয়ান ঘেঁষা, কোথাও একটু নেপালির মতন ঘেঁষা, আবার কোথাও বা ধরুন ঝাল মশলা ছাড়াও একটা স্বাদ পাবেন, আবার কোথাও একেবারে প্রপার পাকিস্তানি স্টাইলেরও পাবেন। প্রকৃত ওই আমিনিয়া বা আর্সেনাল স্টাইলের যে বিরিয়ানি হয় সেটা কিন্তু এখানে পাবেনই না। এর কারণও অবশ্য আছে। এখানকার যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু খাবার তৈরিতে যে সবজি বা মশলাপাতি ব্যবহার করে বেশিরভাগই তো ধরুন এখানে লোকাল উৎপাদিত সেগুলো। আর ইউএসএতে ফলন তাড়াতাড়ি আর সাইজ পাওয়ার জন্য ভালো মতন এরা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড বা যেগুলোকে আমরা জিএমও বলি আর কি, সেগুলো কিন্তু বেশি করে এরা ইউজ করে। তার সঙ্গে কেমিক্যাল ফার্টিলাইজারও প্রচুর ইউজ করা হয়। অর্গানিক ফুড প্রচুর পাওয়া যায় সেটা ঠিকই, কিন্তু রেস্টুরেন্ট কি আর আপনাকে অর্গানিক ফুড দিয়ে খাবার রান্না করে সেই খাবার আপনাকে দেবে নাকি? তার উপরে আবার খাটনি কমানোর জন্য জানেন তো এরা একটা কমন সস তৈরি করে রাখে, মানে একটা কমন ঝোল টাইপের। এখানে সস মানে কিন্তু ইন্ডিয়ার ঝোল বা গ্রেভি যেটা বুঝি সেটাই কিন্তু। তো আপনি ধরুন পনির বাটার মশলা খাচ্ছেন, চিকেন বাটার মশলা খাচ্ছেন, বা কিছু ভেজের কোনো অপশান খাচ্ছেন, সব বাটার মশলার স্বাদই কিন্তু এক, শুধুমাত্র তাতে হয়তো পনির বা ভেজিটেবলস বা নন ভেজ যে অপশানটা থাকে সেটা শুধুমাত্র আলাদা করে ওরা অ্যাড করে দেয়। এর ওপরে আবার সস্তা হবে বলে অনেক রেস্টুরেন্ট কী করে না, ক্যান্ড যে ফ্রোজেন প্রোডাক্টসগুলো আছে সেগুলোরও ব্যবহার করে। এতে ধরুন লেবারের পেছনে টাকা খরচ করে ওই সবজি কাটাতে হবে না, আর টাটকা সবজির চেয়ে তো এই ক্যান্ড সবজিগুলো অনেকটাই সস্তা, সেই কারণে তাদের মুনাফাটাও বেশি হয়। তো এই যে একটু আগেই বলছিলাম যে এটাতে যেমন লেখা আছে ধরুন প্রোডাক্ট অফ ক্যানাডা, তো এই ব্র্যান্ডটা হচ্ছে এখানকার একটা লোকাল ব্র্যান্ড, লক্ষ্মী ব্র্যান্ড। যে কোনো ইন্ডিয়ান স্টোরে মানে নিউ জার্সিতেও এই লক্ষ্মী ব্র্যান্ডের জিনিসপত্র আমরা পেতাম, এখন টেক্সাসেও পাই, এমনকি ক্যালিফোর্নিয়া যখন আমরা ঘুরতে গেছিলাম বা অন্যান্য অনেক কটা স্টেটে যখন গেছিলাম সেখানে ইন্ডিয়ান স্টোরে কিন্তু এই লক্ষ্মী ব্র্যান্ডটা ইজিলি অ্যাভেলেবেল। আর গোটা ইউএসএতে যে নাম্বার 1 ইন্ডিয়ান গ্রসারি স্টোর সেই পাটেল ব্রাদার্সের নিজস্ব একটা ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে স্বাদ। যদিও বর্তমানে ওরা রাজা ফুডসের আন্ডারে অনেকগুলো আরও নতুন প্রোডাক্টস এনেছে, তো এরা কিন্তু সবই কিন্তু হচ্ছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া। মানে এরা যদিও একটা ইন্ডিয়ান ব্র্যান্ড স্বাদ বা রাজা ফুডস, কিন্তু অনেক সময় কী হয় বলুন তো, যে ওখান থেকে আনার পরে জিনিসগুলোকে নিউ ইয়র্কের মতন জায়গায় কিন্তু রাখা হয়, তারপর সেখান থেকে সেগুলো ডিস্ট্রিবিউট হয়। আর আশীর্বাদ বলুন বা ব্রিটানিয়া বা আমুল, যেগুলো একদম ইন্ডিয়ান একটা নেম ব্র্যান্ড আসলে, সেগুলো কিন্তু প্রপারলি একদম ইন্ডিয়া থেকেই কিন্তু ইম্পোর্ট করা হয়। অ্যাকচুয়ালি এখানে দেখতেই পাচ্ছেন যে আশীর্বাদ আটার এর লেখাই থাকে স্পষ্টভাবে যে এটা ম্যানুফ্যাকচারার কিন্তু ওই আইটিসি যেটা আমাদের কলকাতায় রয়েছে সেই কোম্পানি, আর তার সঙ্গে কিন্তু ব্রিটানিয়াটাও কিন্তু ওই মেড ইন কলকাতায়। যদিও বললাম যে ওখান থেকে আনার পরে এই নিউ ইয়র্কে একটা হাউস অফ স্পাইস বলে একটা কিছু সংস্থা রয়েছে আর কি, সেখানে আনার পরে সেখান থেকে কিন্তু ওগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। এগুলো কিন্তু কোনোভাবেই ইউএসএতে তৈরি হয়। তো যাই হোক, ইন্ডিয়ার মশলা হোক বা এই দেশের, তবুও ধরুন এই মশলাপাতি বা রেস্টুরেন্টগুলো এখানে আছে বলেই কিন্তু মাঝে মধ্যে এই নিজের হাতের বোরিং খাবার দাবার ছেড়ে অন্যান্য খাবারের কিন্তু একটু স্বাদ পাওয়া যায়। আর আরও একটা আশ্চর্যের বিষয় জানেন তো, যে আপনি যদি এখানকার একটু নামকরা ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি রেস্টুরেন্টে গেছেন, দেখবেন যে হয়তো সেখানে দেশি মানুষের চেয়ে বিদেশি মানুষের ভিড়ই বেশি। প্রথম প্রথম খুব অবাক লাগলেও এখন কিন্তু আর বুঝতে বাকি নেই যে ইন্ডিয়ান খাবারের চাহিদা কিন্তু গোটা বিশ্ব জুড়ে রয়েছে। সবাই শুধু নিজের স্পাইস লেভেল অনুযায়ী নিজের স্বাদটাকে ঠিক করে নেয়।
মশলাপাতি মোটামুটি গোছানো হয়ে গেছে, তার সঙ্গে প্যান্ট্রিটাকেও কিন্তু ভালো করেই সেট করে নিয়েছি। এবারে একটু রান্না বান্নার পালা। যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু পুরোটাই নিরামিষের পালা, তাই আজকে মেনু ভাবছি ভাত, তার সঙ্গে প্লেন একটু মুগের ডাল করব, তার সঙ্গে এই বাঁধাকপিটাকে অল্প একটু আলু দিয়ে একটু ঘন্ট টাইপের করব, আর তার সঙ্গে পোস্তর বড়া। আর যদি প্রয়োজন বুঝি এর সঙ্গে, তখন শেষ পাতে একেবারে একটু পাঁপড়ও কিন্তু ভেজে নেব। এই নিরামিষ খাবারটা কিন্তু আমাদের সবার খুব প্রিয়, জানেন তো, এমনকি বাচ্চারাও খুব ভালোবাসে। শুধু হ্যাঁ, এর সঙ্গে কিন্তু অল্প একটু আমাকে ঘি অ্যাড করতে হবে বাচ্চাদের জন্য। এখন একটু ভালোই উপায় পেয়েছি যে যখনই এরকম কিছু নিরামিষের দিন থাকে, একটু ডাল হোক বা বাঁধাকপির তরকারি হোক বা অন্য কিছু নিরামিষ তরকারি হোক, একটু যদি ঘি দিয়ে দিই, বাচ্চারা কিন্তু চটপট করে খেয়ে নেয়। রণ তো আবার এক্সট্রা জিজ্ঞেস করে যে মা, তুমি এই খাবারটা আমার জন্য রোজ বানাতে পারো কি? তো যাই হোক, দেখা যাক, ওকে তো ভাত দেওয়ার চেষ্টা করব, খাই নাকি। তবে রিনি এটুকু জানি যে যদি পোস্ত হয় তাহলে রিনি কিন্তু এসে ঠিক ভাতটা খাবে। স্নান টান সেরে তারপরে কিন্তু পোস্তর বড়াটা একদম শেষে করছি, যাতে একটু গরম গরম খাওয়া যায়। আর এখন কিন্তু এই খাবারটা খেয়েই আবার ছুটতে হবে বলতে বললাম একটু আগে যে দুটো বাচ্চারই স্কুল শুরু হয়েছে, কিন্তু যেহেতু এখনও রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ক্লিন হয়নি, মানে এখনও সেই ইলেকট্রিক্যাল ওয়্যার সব জায়গাতে পড়ে আছে, তাই কিন্তু আমাদের এই এলাকাটা জানেন তো, ওই রনর বাসটা আসছে না। তো সে কারণে আজকে সকালবেলাতেও তুহিনী ওকে স্কুলে ড্রপ করে এসছে, আবার এখন আবার ওকে স্কুল থেকে নিতে যেতে হবে। স্কুল বাস থাকলে কিন্তু সত্যিও এখন অনেকটা নিশ্চিন্তি হয়, জানেন তো। তুহিন না থাকলেও আমাকে এখন আর ভাবতে হয় না যে ওরা কী করে স্কুলে যাবে। কিন্তু আজকে অবস্থাটা এমন হয়ে গেছে যে স্কুল বাস আছে ঠিকই, কিন্তু যেহেতু সে এই রুটে বাস চালাতে পারছে না, তাই কিন্তু এখন এই ঝামেলার কাজটা, মানে এই বাচ্চাকে স্কুলে দেওয়া, স্কুল থেকে নেওয়া, এই কাজটা কিন্তু এখন আমাদেরই করতে হচ্ছে। তো যাই হোক, প্রায় 3টে বাজতেই চললো, এখন খেয়ে দিয়ে ছুটি চলুন। আর একবার ফাইনালি যেটা বলেছিলাম যে করব, সেগুলোই আজকে করেছি, তো সেটাই একটু আপনাদের দেখিয়ে দিই। তো প্লেন ভাত হয়েছে, তার সঙ্গে এটা হিং দিয়ে আদা দিয়ে একটু মুগের ডাল করেছি, তার সঙ্গে এই পোস্তর বড়া, আর তার সঙ্গে রয়েছে বললাম যে বাঁধাকপি, আর তার সঙ্গে অল্প একটু আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর পাঁপড় আর এই মুহূর্তে ভাজার মতন আর সময় নেই, কারণ আজকে সকালের দিকটা যেহেতু অনেকটা টাইমই প্যান্ট্রিটা গোছাতেই চলে গেছে, তো সেই কারণে আর সময় পেলাম না বিশেষ কিছু রান্না করার। আর ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একবার প্যান্ট্রিটার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো মোটামুটি আরও একবার পরিষ্কার সব করে নিলাম, আর মশলাপাতিও এখন নিজের মতন জায়গায় সেট হয়ে গেছে। তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো গোটা ব্লগটা, সেটা কিন্তু কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে।